এক বছর পরে নয় বেতন বন্ধ হবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এরপরে এক বছর পরে এমন দিন আসবে যে হয় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে, না হয় এমপ্লয়িদের স্যালারি বন্ধ হবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, আপনারা ঠিক শুনেছেন, যেটা আমি বলেছি। কিন্তু আমি এটা বলছি না, এটা বলছেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা। আমরা সবাই জানি সাধারণ ব্যক্তি বলা আর এলওপি বলার মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ এলওপি মানে লিডার অফ দি অপোজিশন, যাকে বলা হয় ইকুয়াল বা ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার। অর্থাৎ একজন মন্ত্রিসভার মন্ত্রীর যা পদমর্যাদা, তিনি যে ফেসিলিটি পান, তিনি যে পদমর্যাদার ব্যক্তি, একই রকম এক ডিগ্রিও কম নয়, সেই পদমর্যাদার ব্যক্তি হচ্ছেন এলওপি বা লিডার অফ দি অপোজিশন বা বিরোধী দলনেতা। তো সেই বিরোধী দলনেতা যখন কথাটি বলেছেন, এটা কিন্তু একটা আতঙ্কের বিষয় এবং আশঙ্কার বিষয়, এবং আরও ভালো করে বলতে গেলে অশনি সংকেত। কারণ পশ্চিমবঙ্গের বর্তমান রাজকোষের যা অবস্থা, সেটা রাজ্যপাল মহোদয় খানিকটা বলেছেন, এবং সেই কথার পরিপ্রেক্ষিতে আমাদের বিরোধী দলনেতা পরিষ্কার করে যেভাবে পয়েন্ট টু পয়েন্ট ব্যাখ্যা করলেন, তাতে কিন্তু আশঙ্কার বিষয় যে এক বছর পরে হয় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে বাধ্য হবে, না হয় এমপ্লয়িদের স্যালারি বন্ধ করতে বন্ধ হবে, এমনকি বাধ্য হবে। এমনকি এটা শুনলে আপনারা শিউরে উঠবেন বা চমকে উঠবেন। অনেক গ্র্যাচুইটি বা প্রভিডেন্ট ফান্ড, যেটা কিনা এলওপি বলছেন যে অনেকে গ্র্যাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ডও তিনি তার রিটায়ারমেন্টের পরেও পাচ্ছেন না, কিংবা তার হকের যে প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি তিনি কিন্তু আবেদন করেও পাচ্ছে না। তার কারণ একটাই, রাজকোষের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠেছে। কিন্তু কেন এরকম ভয়ঙ্কর হয়ে উঠেছে, এর পিছনে কোন যুক্তি কাজ করছে, হঠাৎ রাজকোষের অবস্থা নিয়ে এরকম আশঙ্কা প্রকাশ কেন করলেন এলওপি, সেগুলো কিন্তু অবশ্যই জানার বিষয় আছে বলে আমার মনে হয়। আগে আসুন আমরা লিডার অফ দি অপোজিশন, বিরোধী দলনেতা এলওপি এই বিষয়ে কী কথা বলেছেন, তারপরে আমরা আলোচনায় ফিরব। ঋণ পরিশোধ করতে আর ভাতা দিতে গিয়ে রাজ্য কার্যত দেউলিয়া হয়ে গেছে। স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, ইরিগেশন বাঁধগুলো ভেঙে পড়েছে, পরিকাঠামোগত উন্নয়ন জিরো, কোনো রাস্তাঘাট কোথাও হচ্ছে না, লোডশেডিং আবার ফিরে এসেছে, এবং রাজ্য সরকার ঘুরিয়ে স্ট্যাম্প ডিউটি থেকে ইলেকট্রিকের ট্যারিফ সব জায়গায় বৃদ্ধি করে টাকা তোলার ব্যবস্থা করছে। 2 কোটির কাছাকাছি বেকারত্ব, এবং মমতা ব্যানার্জি রিক্রুটমেন্ট করতে পারেননি বেতন দেওয়ার ভয়ে। কর্মচারী, শিক্ষকরা, পেনশনার্সরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি গ্র্যাচুইটি, পিএফের টাকা, রিটায়ার্ড এমপ্লয়ি বা টিচার, তাদের হকের টাকা তারা পিটিশন করে পাচ্ছেন না। রাজ্যের অবস্থা কার্যত চরম জায়গায় গেছে, এবং এফআরবিএম ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা, সেটাকেও অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার। সেই কারণে মহামান্য রাজ্যপাল, তার অনেক সময় লাগলো এগুলো বলতে, কিন্তু আমার মনে হয়েছে তিনি পুরোটা অ্যাসেস করে জেনে শুনে বলেছেন। আমি যেহেতু রাজ্যের একটা সময় মন্ত্রিসভায় ছিলাম, অনেকদিন এই রাজ্য থেকে কখনো এমপি, কখনো এমএলএ, জনপ্রতিনিধি, আমরা বাস্তবটা জানি, হাড়ির খবরটা রাখি। এই রাজ্য মমতা ব্যানার্জি এইরকম চলতে থাকলে এক বছর পরে নয় বেতন বন্ধ হবে, নয় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে, নয় হাত তুললে বলতে হবে যে আমি দেউলিয়া, আমাকে বাঁচাও। আর পাশের রাজ্যে উড়িষ্যায় বিজেপি এসে সুভদ্রা যোজনা চালু করে মাসে 4200 টাকা করে মহিলাদের দিয়ে দিল। রাজস্থানে 450 টাকার গ্যাস দিচ্ছে বিজেপি সরকার। 3100 টাকায় ধান কিনছে ছত্তিশগড়ের বিজেপি সরকার। আমরা করতে জানি, শিল্প না আনলে রাজ্যের আয় কখনো বাড়বে না, এবং রাজ্য কখনো বেকার মুক্ত হবে না, রাজস্ব রোজগার বাড়বে না। শিল্প এলেই ট্যাক্স এবং অন্যান্য
কর বৃদ্ধি পাক মানে আসবে এবং রাজ্যের ইকোনমিক্যাল ফ্লোটা অনেক বেশি বাড়বে। আর কেন্দ্রীয়র সঙ্গে এত ঝগড়া করার দরকার কি? আয়ুষ্মান ভারতের কার্ড চালু করে দেন, 5 লাখ টাকায় 3 লাখ টাকা কেন্দ্র দেয়, 2 লাখ টাকা রাজ্য দেয়, আপনার কয়েক হাজার কোটি টাকা সেভ হয়ে যাবে। বাংলা ফসল বীমা যোজনা কেন করে রেখে নেন? বাজাজ কোম্পানিকে দিয়ে রেখেছেন, কোনো কৃষক ক্ষতিপূরণ পায় না। আপনি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করে দেন, 60% টাকা কেন্দ্র দেয়, 40% টাকা রাজ্য দেয়। আপনি বেটি পড়াও বেটি বাঁচাও যোজনাতে চলে যান, আপনার কন্যাশ্রী টাকা ওখান থেকে চলে আসবে। গায়ের জোরে নিজের ইগো এবং অহংকারকে স্যাটিসফাইড করার জন্য রাজ্যের মানুষকে কষ্ট দিচ্ছেন। আজকে এই যে সমবায় সমিতিতে যারা জিতেছে, এই সমবায় সমিতি চালায় অ্যাপেক্স ব্যাংক হচ্ছে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ। আমি কোঅপারেটিভ মুভমেন্টের লোক। ভারত সরকার প্রত্যেক বছরই আমাদের সাবসিডি ফার্ম সেক্টরের লোনের একটা ইন্টারেস্ট সাবসিডি দেয়, ভারত সরকার পাঠিয়ে দিয়েছে। আপনি রাজ্য সরকারের কাছে প্রত্যেকটা ব্যাংকের, কৃষি ব্যাংক যেগুলো ফার্ম সেক্টর, সেখানে এক একটা ব্যাংকের 15-20 কোটি টাকা করে শুধু রাজ্য সরকারের কাছে বকেয়া। আমরা শুনলাম, বুঝতে পারলাম। অর্থাৎ বর্তমান যে অবস্থা, সে অবস্থার উপর দাঁড়িয়ে আমরা এইটুকু আশঙ্কা করতে পারি, যেটা আমরা অনেকদিন আগে থেকে আশঙ্কা করে এসে চলেছি বা আমরা আশঙ্কা করছি। সেই বামফ্রন্ট আমলে একটা বিশাল পরিমাণ লোন ছিল, সেই লোনটা বাড়তে বাড়তে এখন একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। এই পরিমাণ যে ঋণ চলছে এবং তারপর যে পরিমাণ সাবসিডি নানা রকম ক্ষেত্রে বাড়ানো হচ্ছে, যেমন অনেকগুলো এমন কিছু আছে প্রজেক্ট, যে প্রজেক্টে প্রচুর পরিমাণ টাকা যাচ্ছে, তাতে হয়তো অনেকে অবশ্যই উপকৃত হচ্ছেন। সে প্রজেক্টের পক্ষেও আমি বলছি না, বিপক্ষেও আমি বলছি না, কিন্তু প্রজেক্টে চলাকালীন এটা ভাবতে হবে যে রাজকো যদি একদিন ভেঙে পড়ে, যদি রাজার টাকা না থাকে, তাহলে সমস্ত মানবিক প্রজেক্ট কিন্তু একদিন ভেঙে পড়তে বাধ্য। তাই অবশ্যই রাজকোষের দিকে কেন ভেঙে পড়লেন বা কেন ভেঙে পড়তে চলেছে, বা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির কী অবস্থা, বা স্যালারি কেন বন্ধ হবে, লক্ষ্মীর ভাণ্ডার কেন বন্ধ হবে, সবই একসঙ্গে চলবে। পাশের রাজ্য, বিভিন্ন রাজ্যগুলোতে অর্থনৈতিক উন্নতি হচ্ছে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ কেন পিছিয়ে পড়বে, কোথায় সমস্যা, সেটা কিন্তু অবশ্যই বর্তমান সরকারকে ভালো করে তলিয়ে দেখার প্রয়োজন আছে। না হলে কিন্তু অবশ্যই অশনি সংকেতের মধ্যে আমাদের হাঁটতে হবে। তো ফ্রেন্ডস, এর পরবর্তী ব্যাখ্যা বা এর পরবর্তী আপডেট আমি আমার অবশ্যই চ্যানেলের থ্রু দিয়ে প্রকাশ করব। আজই পর্যন্ত ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাঙ্কস।